আচ্ছা, হ্যাঁ। তো আমরা ক্লাস শুরু করছি। নাজহা, তুমি একটু সেন রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলা একটু পড়ো, আমরা শুনছি। সেন রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয় একাদশ শতকের দ্বিতীয় ভাগে আঞ্চলিক বাংলার একটি অংশে রাঢ় এবং গৌড় সেন রাজবংশ উত্থান ঘটে। সেন রাজাদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাট। বরেন্দ্র পুনরুত্থানে যারা সৈন্য ও অস্ত্র দিয়ে রামপালকে সহায়তা করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন বিজয় সেন। রামপালের মৃত্যুর পর পাল রাজাদের দুর্বলতার সুযোগ বিজয় সেন বাংলার কিছু অংশ দখল করে নেন। বিজয় সেন একদিকে পাল বংশের রাজা মদন পালকে পরাজিত করে বাংলার উত্তর পশ্চিম অংশ এবং অন্যদিকে বর্মরাজাকে পরাজিত করে দক্ষিণ পূর্ব অংশ দখল করে নেন। এছাড়া কামরূপ, কলিঙ্গ, মিথিলা আক্রমণ সহ নানান স্থানে তিনি যুদ্ধে লিপ্ত হন এবং ক্রমে আঞ্চলিক বাংলার প্রায় সবটুকু অংশের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করেন। বাংলার দক্ষিণ পূর্ব অংশ জয় করার পর বিজয় সেন বিক্রমপুরের বর্তমান মুন্সিগঞ্জ জেলা সেন রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করেন। বিজয় সেনের পর তার পুত্র বল্লাল সেন এবং লক্ষণ সেন বংশানুক্রমে সিংহাসনের অধিকার অধিকার করেন। ত্রয়োদশ শতকে শুরু এবং লক্ষণ সেনের শাসনকালে শেষ দিকে তুর্কি আফগান যোদ্ধা বখতিয়ার খলজি ভারতবর্ষে পূর্ব দিকে আক্রমণ পরিচালনা করে সেন সাম্রাজ্যের ভাঙ্গনের সূচনা ঘটান। সেনদের ক্ষমতা বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে সীমিত হয়ে পড়ে আর বাংলা অঞ্চলে উত্তর ও উত্তর পশ্চিম সীমান্তের কিছু অংশ বর্তমান পশ্চিমবঙ্গ ও বিহারের অংশবিশেষ তুর্কি খলজিদের নিয়ন্ত্রণে চলে যায়। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আহ তোমার সেন রাজাদের কথা বলা হয়েছে। তো সেন রাজারা হচ্ছে আহ যে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় তাদের রাজত্ব স্থাপন করেছিল। তো এখানে সেন রাজাদের মুন্সিগঞ্জের বর্তমান বিক্রমপুর যে ছিল, বিক্রমপুর মুন্সিগঞ্জ, না যা তো মনে ছিল, মুন্সিগঞ্জের বিক্রমপুর নাম শুনছ? রাজা, জি স্যার। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে ওনারা একটা রাজ্য ইয়ে করেন, মানে এটার স্বাধীন রাজ্যের সূচনা করেন এরই। তো রাজ্যের এটা রাজধানী ছিল এখানে, ঠিক আছে? এই রাজধানীটা ছিল এখানে, মুন্সিগঞ্জের বিক্রমপুর ছিল রাজধানী। তো এই কেন্দ্রিক তাদের আহ আহ, রাজ্য প্রতিষ্ঠা হয় পরবর্তীতে। এদের তোমার যে রাজবংশ প্রতিষ্ঠা করেছে, তো রাজবংশ প্রতিষ্ঠা করার পরে বলেছে যে বিজয় সেনের পুত্র বল্লল সেন ছিল, লক্ষণ সেন সর্বশেষ ছিল, লক্ষণ সেন। লক্ষণ সেন যুদ্ধ করার পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি লক্ষণ সেনের সাথে যুদ্ধ করে, লক্ষণ সেন পরাজিত হন এবং মুসলমানদের সাম্রাজ্যের বিস্তার লাভ করে। এটা হচ্ছে 1223 সালের ঘটনা। কত সালের ঘটনা বলছি আমি, বলো? কত সাল? 1223। 1204, 1204 সাল। 1204। হ্যাঁ, এই সালের ঘটনা। তখন এরপরেই মুসলমানদের সাম্রাজ্য শুরু হয়েছে এখানে। তুর্কি আফগানরা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার জি বাংলায় মুসলমান শাসনের সূচনা করেছেন, যিনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাত ধরেই এখানে সাম্রাজ্যের বিস্তার হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে তুর্কি আফগান খলজিদের রাজনীতি ও ক্ষমতা বলা। আচ্ছা, এই পড়ো, শোভন, পড়ো এখান থেকে। তুর্কি আফগান খলজিদের রাজনীতি ও ক্ষমতা বল। বাংলা অঞ্চলের উত্তর পশ্চিমাংশে তুর্কি আফগান যোদ্ধা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে নতুন এক রাজনীতি আর ক্ষমতা বিস্তারের ইতিহাস গড়ে ওঠে। বখতিয়ার খলজি ছিলেন জাতিতে তুর্কি এবং আফগানিস্তানের বড় মসির এলাকার অধিবাসী অযোধ্যায় শাসনকর্তা হুসাম উদ্দিনের অধীনে ভারতের উত্তর প্রদেশে মির্জাপুর জেলায় ভিউলি ও ভাগত নামে দুই পরগনায় জায়গি লাভ করেন। ভিউলি ও জাগতে বসে কিছু সৈন্য সংগ্রহ করেন, নিজের শক্তি বৃদ্ধি করেন। এরপর পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য
ও জমিদারি এলাকায় আংশিক আক্রমণের মধ্য দিয়ে মগধ পর্যন্ত অগ্রসর হন। আংশিক আক্রমণের নীতি অনুসরণ করে বখতিয়ার একদিন গোপনে প্রস্তুতি ও খোঁজ খবর নিয়ে ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে সেন রাজার প্রাসাদ অভিমুখে সৈন্য পরিচালনা করেন বলা হয়ে থাকে। ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে বখতিয়ার এত দ্রুত সৈন্য পরিচালনা করেন যে তার সঙ্গে মাত্র 17-18 জন সৈন্য রাজপ্রাসাদে পৌঁছাতে পেরেছিলেন। এভাবেই বখতিয়ার খলজি আমাদের বাংলা অঞ্চলের একটি অংশ নিয়ন্ত্রণে নিয়েছিলেন। রাজা লক্ষণ সেনকে বিক্রমপুরে রাজধানীতে ফিরে যেতে বাধ্য করে প্রতিষ্ঠা করেন খলজি বংশের শাসন। লখনৌতিতে স্থাপিত হয় তাদের রাজধানী। খলজি রাজাদের ভাষা, ধর্ম এবং সংস্কৃতি ছিল ভারতের পূর্বাংশ তথা বাংলা অংশ। সাধারণ মানুষের ভাষা, ধর্ম এবং সংস্কৃতি থেকে ভিন্ন। ধীরে ধীরে পীর, সুফি, দরবেশ ও সুলতানগণ তাদের নিজ নিজ এলাকায় প্রচলিত ইসলামী সংস্কৃতি বাংলা অঞ্চলে সাধারণ মানুষের কাছে খুব দ্রুত ছড়িয়ে দেয়। দিল্লির সুলতান এবং মোগল শাসকগণ বাংলার জল জঙ্গলে নিয়মিত নিষ্কর জমি দান করতেন। তাদের ভূমি সম্প্রসারণ নীতি বাংলা অঞ্চলে ইসলাম বিস্তারে ভূমিকা রেখেছিল বলে রিচার্ড ইটন, অসীম রায় ও মমতাজুর রহমান তরফদার সূত্রে জানা যায়। পরবর্তীকালে আরো নানান রাজনীতি ও সামাজিক ঘটনা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। বাংলা অঞ্চলে নানান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি থাকা সত্ত্বেও এই ভূমি সকল মানুষ সমষ্টি ও সৌহার্দ্যের এক আশ্চর্য বন্ধনে আবদ্ধ। ধর্মের চেয়ে মানুষ পরিচয় সবসময় এখানে বেশি গুরুত্ব পেয়েছে। জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সবাই মানবতার জয়গান করেছেন। মধ্যযুগের কবিতার ভাষায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তোমরা পরবর্তীতে বাংলা অঞ্চলের রাজনীতিক ইতিহাস আরো বিস্তৃত পরিচয় পাঠ করার সুযোগ পাবে। তখন হচ্ছে গভীরতা অনুসন্ধানের মাধ্যমে অনেক সত্য উদ্ঘাটন করতে পারবে। কিন্তু একটা কথা অবশ্য মনে রাখতে হবে, কেবল রাজা বাচ্চাদের ইতিহাস পাঠ করে এ ভূমি মানুষকে তুমি মোটেই জানতে ও বুঝতে পারবে না। মানুষকে জানতে হলে মানুষের সংস্কৃতি, রীতিনীতি, প্রথা, পদ্ধতি সবই জানতে হবে। হ্যাঁ, তোমরা থ্যাংক ইউ, থামো। তাহলে এখানে বলেছে এই যে তুমি এতটুকু পড়েছো, তুর্কি আপনার খলিজিদের রাজনীতির ক্ষমতা বলো, তো বলেছে যে তুর্কি আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ খলজি যখন রাজ্য জয় করেছে তখন মুসলমান সাম্রাজ্যের বিস্তার লাভ করেছে, বলেছে যে এই বিভিন্ন অঞ্চলে। এরপরে বলেছে যে এই নিয়ন্ত্রণ নেওয়ার পরে রাজা লক্ষণ সেন রাজনীতি ফিরে যেতে বাধ্য করে প্রতিষ্ঠিত খিলজি বংশ প্রতিষ্ঠা করেছেন। লক্ষণে স্থাপিত হয় তার রাজধানী হয়েছে লক্ষণৈত্রীতে স্থাপিত হয় তার রাজধানী কার? ওই লক্ষণ সেনের। পরবর্তী খলজি ভাষা, ধর্ম ও সংস্কৃতি ছিল ভারতের পূর্ব অংশের অঞ্চলে সাধারণ মানুষের ধর্ম ও সংস্কৃতি। এখানে বলেছে যে এখানে পীর, দরবেশ, সুলতান নিজেরাই ইসলাম প্রচার করেছে, সাংস্কৃতিক কার্যক্রম চালু করেছে, মানে তাদের কার্যক্রম তারা অব্যাহত রেখেছিল। তো এখানে হচ্ছে যে যে সবাই বলেছে যে মানে এখানে কোনো ভেদাভেদ ছিল না, মারামারি ছিল না, ধর্মীয় কোনো বিদ্বেষ ছিল না, একটা সুন্দর দেশ ছিল এই অঞ্চলে। তো এখানে কেউ ছিল হিন্দু, কেউ ধরো খ্রিস্টান, কেউ বৌদ্ধ। তো তারপরেও মুসলমানরা ছিল, সব সহাবস্থান ছিল। মুসলমানরাও তাদের কারোর উপর অত্যাচার করেনি, আর হিন্দুরা ছিল হিন্দুদের মতো। কিন্তু এটাই বলেছে এখানে এই যে পরবর্তীতে জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল সবাই হচ্ছে মানবতার গান গেয়েছেন। মানবতা মানে মানবতা কি? মানুষ সবার আগে বলেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই মানুষ। সবার আগে মানুষের পরিচয় হচ্ছে যে সে একজন মানুষ। সে কোন ধর্মের অনুসারী সেটা কোনো বড় কথা না, এখানে এই কথাই এখানে বলেছে। তার পরবর্তীতে এর ভিত্তিতেই তারা মানে ওই এই অঞ্চলটা এত শান্তিতে ছিল। কে হিন্দু, হিন্দুর ধর্ম পালন করেছে, মুসলমানের ধর্ম পালন করেছে। কেউ কারো কোনো ধর্ম হস্তক্ষেপ ছিল না। আর সবাই সবার মতো করে ধর্ম পালন করেছে, শান্তিপূর্ণভাবে বসবাস করেছে। এই বিষয়টাই এখানে চলে এসেছে।
আচ্ছা হ্যাঁ নাজা, তারপরে পড়ো। দেখবে বিভিন্ন শতাব্দীতে বিভিন্ন রাজবংশের উত্থান হচ্ছে, উত্তর ভারতের সাম্রাজ্যের সম্প্রসারণ তৎপরতার বিপরীতে চলছে ভারতেরই বিভিন্ন অংশের আঞ্চলিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। ভারতের পূর্বাংশ তথা বাংলা অঞ্চল নিয়ন্ত্রণকারী শাসকদের সঙ্গেও চলছে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই। বাংলা আধিপত্য, এক এক আধিপত্য। আধিপত্য প্রতিষ্ঠার লড়াই, বাংলার এক একটি অংশে আলাদা রাজবংশ শাসন করেছে। বাইরে থেকে বিশাল যোদ্ধার দল এসে দখল করে নিয়েছে বাংলার ভূভাগ। এভাবে কালক্রমে বাংলা অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে নতুন মেরুকরণ ঘটেছে। বাংলা অঞ্চলের সাধারণ মানুষেরা রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতির গঠন ও রূপান্তরে ধীরে ধীরে নিজেদের সম্পৃক্ত করেছেন। যা হোক, মধ্য এশিয়া থেকে আগত যোদ্ধারা পদাতিক এবং অশ্বারোহী সৈন্য হিসেবে যুদ্ধবিদ্যায় অভ্যস্ত ছিলেন। জল জঙ্গল বেষ্টিত বাংলার অভ্যন্তরে প্রবেশ করে যুদ্ধ পরিচালনা করার সক্ষমতা তাদের ছিল না। বখতিয়ার তাই পূর্ব দিকে, যেখানে বর্তমান বাংলাদেশ গড়ে উঠেছে, সেন শাসিত এলাকার প্রবেশ না করে তিব্বতের দিকে পরবর্তী অভিযান পরিচালনা করেন এবং মৃত্যু মুখে পতিত হন। এরপর বখতিয়ারের সেনাপতি আলী মর্দান খলজি লখনৌতির সিংহাসন নিয়ন্ত্রণে নেন। আলী মর্দানের সঙ্গে ক্ষমতায় ভাগ নিয়ে বখতিয়ারের অপর দুই সেনাপতি শিরান খলজি এবং গিয়াসুদ্দিন ই- ই- এর ইয়জ বিবাদ খলজি। শুরু হয়। ইয়জ খলজি, হ্যাঁ। ইয়ুথ খলজির বিবাদ শুরু হয়। ত্রিপক্ষীয় এই দ্বন্দ্বে শিরান এবং মারদান দুজনে নিহত হন। লখনৌতির ক্ষমতায় বসেন গিয়াসুদ্দিন ইউস খলজি। বখতিয়ার খলজি লখনৌতিতে রাজ্যের প্রতিষ্ঠা করলেও তিনি স্বাধীনতার ঘোষণা করেননি। দিল্লির শাসনকর্তা কুতুব উদ্দিন আইবাক ও গজনির সুলতান মোহাম্মদ ঘুরির প্রতি মৃত্যু অবধি আনুগত্য প্রদর্শন করে গিয়েছেন। লখনৌতিকে প্রথম স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা দিয়ে এর নামে খুতবা প্রচার ও মুদ্রা জারি করে আলী মর্দান খলজি। গিয়াসুদ্দিন ইউস খলজি ক্ষমতায় আরোহণ করার পর মর্দানের পন্থা অনুসরণ করেন। তিনি দিল্লির মুসলমান শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজের নামে খুতবা পাঠ ও মুদ্রা জারি করেন। 1212 থেকে 1227 পর্যন্ত প্রায় 15 বছর লখনৌতি শাসন করেন সুলতান গিয়াসুদ্দিন ইউস খলজি। 1227 সালের দিকে ইউস খলজি যখন বাংলার দক্ষিণ পূর্ব দিকে রাজ্য বিস্তারের জন্য সেন রাজাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন, সেই সময় দিল্লির সুলতান ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন লখনৌতি আক্রমণ করেন। ইউস খলজি তা প্রতিহত করতে দ্রুত ছুটে যান লখনৌতির দিকে। সেখানে গিয়ে তিনি দিল্লির সৈন্যদের হাতে ধরা পড়েন এবং সপরিবারে নিহত হন। ইউস খলজির মৃত্যুর পর ভারতের তৎকালীন অন্যান্য বহু আঞ্চলিক রাজ্যের মতো লখনৌতি রাজ্যে দীর্ঘকালের জন্য দিল্লির শাসকদের অধীনে চলে যায়। লখনৌতির শাসনকর্তা প্রেরিত হয় দিল্লি থেকে। দিল্লির সুলতানেরা প্রতি আনুগত্য বজায় রেখে শাসন কাজ পরিচালনা করতেন। লখনৌতির শাসকেরা আনুগত্যের বদলে কেউ বিদ্রোহ করলে এবং যথাযথ রাজস্ব প্রদান না করলে কেন্দ্রীয় শাসকেরা সৈন্য প্রেরণ করে স্থানীয় শাসকদের উদ্দেশ্য করে নতুন শাসক নিয়োগ দিতেন। এ সময়কালে লখনৌতি রাজ্যে যারা শাসনকর্তা হিসেবে আসেন তাদের অধিকাংশই ছিলেন দিল্লির শাসকদের ক্রীতদাস। এজন্য এই সময়কে অনেকে দাস শাসন বা মামলুক শাসন বলে অভিহিত করে থাকেন। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে যে বলেছে, এখানে হচ্ছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ খলজি কি করেছে, তার দুজন সৈন্যর মধ্যে থেকে মানে দুজন সৈন্যকে প্রেরণ করেছেন। তো এখানে সে প্রেরণ করে তার মধ্যে তাদের ইখতিয়ার উদ্দিন দুজন সৈন্যের মধ্যে একজন ছিল গিয়াসউদ্দিন ইউস খলজি। তো তাদের মধ্যে একটা বিবাদ শুরু হয়েছিল। হ্যাঁ, বখতিয়ারের অপর দুই সৈন্যের মধ্যে বিবাদ শুরু হয়েছে, দ্বন্দ্বে। একজন হচ্ছে শিরন ও মর্দন দুজনে নিহত হয়েছিল এই দ্বন্দ্বে। তারপরে লক্ষণতে বসে মানে লক্ষণতের ক্ষমতায় বসেন গিয়াসউদ্দিন ইউস খলজি। তো রাজ বলেছে যে সে অনেকদিন ছিল দিল্লির শাসনে। কুতুবুদ্দিন আইবেক ও গজনী সুলতান মোহাম্মদ গরির মৃত্যুর অবধি আনুগত্য প্রকাশ করে গিয়েছিলেন এদের প্রতি। লক্ষণ থেকে প্রথম স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা দিয়ে নিজের নামে খুতবা প্রচার ও মুদ্রা জারি করেন আলী মর্দন খলজি। আচ্ছা, গিয়াসউদ্দিন ইউস খলজি ক্ষমতা আরোহণ করার পর মর্দানের পন্থা অনুসরণ করেন। আচ্ছা, এই কথা বলেছে এখানে দেখো। তারপরে 15 বছর লখনৌ শাসন করেন সুলতান গিয়াসউদ্দিন ইউস খলজি। 15 বছর করেছেন। ওই যে তার কার এটা হচ্ছে যে এই লখন গিয়াসউদ্দিন ইউস খলজি হচ্ছে কে, সেটা হচ্ছে যে আহ, কার প্রতিনিধি, এটা হচ্ছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলিফা ছিল। তো পরবর্তীতে এটা শাসন করার পরে
এখানে বলেছে নাসিরউদ্দিন ইলতুৎমিশ এসেছে, ইউস খলজি তা প্রতিরোধ করে দ্রুত চলে যান। আচ্ছা, নাসিরউদ্দিন খলজি আক্রমণ করেন, সে দিল্লির সুলতানাত ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন লক্ষণতে আক্রমণ করেছেন, এখানে বলেছে। এরপরে এটা, এরপরে দেখো লক্ষণেত্রীর শাসন প্রেরণ হয় দিল্লি থেকে। আচ্ছা, এখান থেকে দিল্লি থেকে মূলত এই লক্ষণের শাসন গুলো পরিচালনা হতো। শাসকরা হচ্ছে, শাসকদের উচ্ছেদ করে নতুন শাসক নিয়োগ দেওয়া হতো কেন্দ্র থেকে, এখানে বলা হতো। তো তো লক্ষণাত্মক শাসন, যারা রাজ্য, যারা শাসন শাসক হিসেবে আসেন, তাদের অধিকাংশ ছিল দিল্লি শাসকদের কৃতদাস ছিল। দিল্লি শাসকদের কৃতদাসরাই এদেরকে, কৃতদাসদেরকে এখানে প্রেরণ করতো শাসক হিসাবে, এজন্য এই সময়কে দাস শাসন বা মামলুক শাসন বলা হয়। এই কখন, এই যে এই শাসনটা করেছে, এই শাসনটাকে দাস শাসন বা মামলুক শাসন বলে। আচ্ছা, বাংলা অঞ্চলে ইলিয়াস শাহী ও হোসেন শাহী রাজবংশের রাজনীতি এবং ক্ষমতা বলা হয়। সাজ্জাদ পড়ো তো এখানে, সাজ্জাদ, শোভন, শোভন, Yes, sir. পড়ো, Yes, এটা sir. পড়ো। বাংলা অঞ্চলে ইলিয়াস শাহী হোসেন শাহী বংশের বাংলা রাজনীতি। অঞ্চলে ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশের রাজনীতি ও ক্ষমতা বলয়। দিল্লি ও লখনৌতির শাসকদের উভয়ে মুসলমান ছিলেন, কিন্তু তাদের মধ্যে চলেছে ধারাবাহিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মধ্যে লখনৌতির বিদ্রোহী শাসকগণ সুযোগ পেলে লখনৌতি দক্ষিণ ও পূর্ব দিকে সমর অভিযান পরিচালনা করে রাজ্য সম্প্রসারণ করতেন। এসব অভিযানের ফলে বাংলা অঞ্চলের বৃহৎ অংশ লখনৌতির শাসকদের নিয়ন্ত্রণে চলে যায়। 1938 সালের মধ্যে লখনৌতির পাশাপাশি বাংলায় আরো দুটি শক্তি কেন্দ্র তৈরি হয়। একটি হচ্ছে লখনৌতি দক্ষিণ দিকে সাতগাঁ, অন্যটি দক্ষিণ পূর্ব দিকে সোনারগাঁ। দিল্লির সুলতানগণ লখনৌতির পাশাপাশি বাকি দুটি কেন্দ্রের শাসনকর্তা নিয়োগ দিতেন। সোনারগাঁও বাংলায় পৃথক কেন্দ্রের শাসন কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে বাংলা অঞ্চলে একটি বৃহৎ অংশের শাসক হিসেবে স্বাধীন সুলতানি শাসনকালের সূচনা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। 1342 সালে লখনৌতির ক্ষমতায় বসেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রথমে লখনৌতি দক্ষিণে শাসন কেন্দ্র সাতগাঁ নিয়ন্ত্রণে নেন। এরপর নেপাল ও জিহুদ আক্রমণ করে প্রচুর ধনসম্পদ সংগ্রহ করেন। 1352 সালে ইলিয়াস শাহ সোনারগাঁও আক্রমণ করেন এবং গাজী শাহকে পরাজিত করে সোনারগাঁও দখল করে নেন। তিনটি প্রশাসনিক কেন্দ্র নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইলিয়াস শাহ বাংলার প্রায় সিংহভাগ জায়গা তার শাসনাধীনে নিয়ে আনতে সক্ষম হন। দিল্লি মুসলমান সুলতান ফিরোজ শাহ তুগলক বাংলায় মুসলমান সুলতান ইলিয়াস শাহকে উচ্ছেদ করার জন্য বিশাল সৈন্যবহর নিয়ে অভিযান পরিচালনা করেন। ইলিয়াস শাহ সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে এক ঢালা নামে একটি দুর্গে আশ্রয় নেন। বাংলায় বৈরী আবহাওয়া, বর্ষার জল, জঙ্গল ও মশার উপদ্রবে দিল্লির সৈন্যরা বেশি দিন টিকতে পারেননি। ফিরোজ শাহ তুগলক বাধ্য হয়ে দিল্লি ফিরে যান। দিল্লির দরবারি ঘটনাপঞ্জি লেখক শামস সিরাজ আফিফ তার লেখা একটি গ্রন্থে ইলিয়াস শাহকে শাহী বাঙালিয়ান এবং সুলতানি বাংলা বলে উল্লেখ করেছেন। বঙ্গ থেকে অদ্ভুত বাংলা এবং বাঙালিয়ান শব্দ দুইটি সমুদয় বাংলা অঞ্চলে সকল মানুষের পরিচয় নির্ধারণে খুব সম্ভবত সেই প্রথম ব্যবহৃত হয়, কিন্তু নাম পরিচয় নির্ধারণে এই প্রক্রিয়ার সঙ্গে এ অঞ্চলের সাধারণ প্রজাতির কোনো সম্পর্ক ছিল বলে কোনো উৎস হতে জানা যায় না। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, থামো। আহ তো এখানে নাজহা বলো, বাংলার স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেছেন কে? নাজহা। স্যার শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলার প্রধান স্বাধীন সুলতান বলা হয়। মানে বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে উনি সবচেয়ে
সাম্রাজ্যবাদী ছিলেন, ছিলেন স্বাধীন সুলতানদের মধ্যে। হ্যাঁ, তো শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে যে যুদ্ধ হয়েছিল, অনেকে যুদ্ধ করতে এসেছিল শামসুদ্দিন ইলিয়াস সাথে, কিন্তু সে এসে শামসুদ্দিন ইলিয়াস সাথে সাথে সুবিধা করতে পারেনি। কারণ শামসুদ্দিন ইলিয়াস শাহ খুব শক্তিশালী শাসক ছিল, এবং তিনি অনেকগুলো অঞ্চল ক্ষমতা নিয়েছিলেন। এর মধ্যে হচ্ছে যে তোমার সোনারগাঁ এলাকা, এই যে আমাদের যে সোনারগাঁ, হ্যাঁ, সোনারগাঁ এলাকা এক সময়, এই সোনারগাঁ কেন্দ্রিক অনেক মুসলমানদের ইয়ে ছিল, শাসন ব্যবস্থা ইয়ে ছিল। সোনারগাঁ, সোনারগাঁ গিয়েছো অনাজা? জি স্যার। সোনারগাঁ সুন্দর না? জি স্যার। আহ, সোনারগাঁ কেন্দ্রিক ইয়ে ছিল, শাসন ছিল। এখানে আরো অনেক শাসন ছিল, 12 ভূঁইয়াদের কেন্দ্র ছিল সোনারগাঁ। বুঝতে পেরেছো? তো এই সোনারগাঁর কথা বলা হয়েছে। এখানে হচ্ছে যে তোমার ইলিয়াস শাহ সরাসরি যুদ্ধ লিপ্তে না হলে একডালা দুর্গ আশ্রয় নেয়। ইলিয়াস শাহ যুদ্ধ করতে গেছিল কার সাথে? শামসুদ্দিন ইলিয়াস সাথে। হ্যাঁ, ইলিয়াস সাথে উচ্ছেদ করার জন্য বিশাল বাহিনী অভিযান পরিচালনা করেছিল। হ্যাঁ, ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, পরবর্তীতে বলেছে যে দিল্লি দরবারি ঘটনাপুঞ্জে এখানে অনেকগুলো শামসুদ্দিন ইলিয়াস শাহকে আহ অনেকগুলো নামে খেতাবে, শাহে বাঙ্গাল এই উপাধিগুলো দিয়েছিল, সুলতানি বাঙ্গাল বলা হয়েছিল। কারণ সে এই অঞ্চলে খুবই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল। এই জন্য তাকে কি এই ধরনের উপাধিগুলো দিয়েছিল। হ্যাঁ, এর দ্বারা বোঝা যায় যে শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃত্বটা ইসলাম যখন তোমার মুসলমানদের ইয়ে ছিল, সাম্রাজ্য ছিল, শামসুদ্দিন ইলিয়াস শাহ খুব কর্তৃত্ববাদী ছিল, এবং সে খুব এই অঞ্চলে ভালোভাবে শাসন করেছিল। তারপর থেকে বড় নাজহা। সুলতান ইলিয়াস শাহের বংশধরেরা অনেকদিন বাংলা শাসন করেন। ইলিয়াস শাহী বংশের দুজন উল্লেখযোগ্য শাসক হলেন সিকান্দার শাহ এবং গিয়াসুদ্দিন আজম শাহ। ইলিয়াস শাহী সুলতানদের সময় বাংলার আঞ্চলিক ভূখণ্ডের প্রধান একটি অংশে আবারও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়ায় এই সময় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের পরিবেশ তৈরি হয়। সুলতান আজম শাহের রাজত্বকালে শাহ মোহাম্মদ শগীর তার বিখ্যাত কাব্যগ্রন্থে ইউসুফ জুলেখা রচনা করেন। সুলতান আজম শাহ নিজেও ফার্সি ভাষায় কাব্য রচনা করতেন এবং পার্সের বিখ্যাত কবি হাফিজে হাফিজের সঙ্গে তার পত্রালাপ ছিল বলে জানা যায়। ইলিয়াস শাহী বংশের পর বাংলার ইতিহাসে আরেকটি রাজবংশের শাসন দেখা যায়, এটি হলো হুসেন শাহী বংশ। আবিসিনীয় হাবশি ক্রীতদাসদের একটি দল বাংলার শাসকদের দুর্বলতার সুযোগে ক্ষমতা দখল করে নিয়েছিলেন। চারজন হাবশি ক্রীতদাস প্রায় 6 বছর বাংলার রাজ্য ক্ষমতা ছিল। এক একজন শাসকের হত্যা করে অন্য আরেকজন শাসক ক্ষমতায় এসেছিলেন। হাবশি ক্রীতদাসদের ক্ষমতা থেকে উদ্দিষ্ট করে 1493 সালে সিংহাসনে আরোহণ করেন আলাউদ্দিন হোসেন শাহ। বহুদূরে ভূখণ্ড থেকে তিনি ভারতবর্ষের পূর্ব প্রান্ত অর্থাৎ বাংলা অঞ্চলে এসেছিলেন। তার পূর্বপুরুষেরা ছিলেন মধ্য এশিয়ার অধিবাসী। যা হোক, ক্ষমতার অধিকার করে হুসেন শাহ গোলযোগ সৃষ্টিকারী হাবশি কৃতদাস ও আমিরদের অনেকে হত্যা করেন এবং বাকিদের বিতাড়িত করেন। রাজকাজের সহায়তার জন্য তিনি তথাকথিত উচ্চ বংশ, অভিজাত ও শিক্ষিত মুসলমান এবং হিন্দুদের নিয়োগ দান করেন। হুসেন শাহ একজন সাম্রাজ্য সম্প্রসারণবাদী শাসক ছিলেন। নিজের রাজ্যসীমা বৃদ্ধি, ধন সম্পদ আরোহণের লক্ষ্যে তিনি কামরূপ, কামতা, বিহার ও উড়িষ্যার দিকে বারবার যুদ্ধ অভিযান পরিচালনা করেন। হুসেন শাহী শাসনামলে বাংলায় শিল্প, সাহিত্য ও স্থাপত্যকলার বিশেষ উন্নয়ন লক্ষ্য করা যায়। এই সময় বাংলা সাহিত্য অঙ্গনে মালাধর বসু, বিজয় গুপ্ত, যশরাজ প্রমুখ সাহিত্যিকের আবির্ভাব হয়। বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য নামে একটি সাহিত্যধারা চালু হয় মূলত এই সময় থেকেই। আলাউদ্দিন হোসেন শাহ শাসনামলে গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, বারোদুয়ারি মসজিদ সহ অনেকগুলো মসজিদ, মাদ্রাসা, দুর্গ ও তোরণ নির্মিত হয়। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। শোভন বলো, হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, উনি কত সালে সিংহাসনে আরোহণ করেছিলেন? শোভন, জি স্যার। আলাউদ্দিন হোসেন শাহ কত সালে সিংহাসনে আরোহণ করেছিলেন? 1493।
হ্যাঁ, 1493 সালে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। তিনি সিংহাসন আরোহণ করার পরে শিক্ষিত দাসদের যে শাসন ব্যবস্থা ছিল এই শাসন ব্যবস্থা তিনি উচ্ছেদ করেন। ঠিক আছে। এবং এখানে উচ্চ রাজ দরবারে কাজে উচ্চ বংশ, উচ্চ শিক্ষিত লোকদেরকে তিনি নিয়োগ প্রদান করেন। নিম্ন বংশীয় যারা ছিল ওদেরকে তিনি মানে এক প্রকার হত্যা করেছেন। বলেছে যে অনেক কৃতদাস আমিরদেরকে অনেককে হত্যা করেছেন, বাকিদের বিতাড়িত করেছেন। এখানে এই কাজ করেছেন তিনি। এখানে উচ্চ বংশীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। পরে এর কিছু ওনার শাসনামলের কিছু দিক হচ্ছে যে উনি শিল্প, সাহিত্য, স্থাপত্য কলাগুলো বিশেষ উন্নতি উন্নতির শিখরে নিয়ে যান। এখানে আহ এই তার আমলেই যে আমরা বাংলা সাহিত্যের কিছু ও, এই যে মালাধর, বসু, বিজয়গুপ্ত, যশোরাজ প্রমুখ সাহিত্যগণের আবির্ভাব ঘটে। এটা হোসেন শাহী আমলে তাদের তার পৃষ্ঠপোষকতায়, আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় এগুলার এই সাহিত্যগুলোর উদ্ভব ঘটে। এছাড়া মঙ্গল কাব্য একটা কাব্য সাহিত্য আছে। হ্যাঁ, মধ্যযুগের কাব্য মঙ্গল কাব্য। এই সাহিত্য দ্বারা তিনি আবির্ভাব করেছিলেন। এটা মধ্যযুগে বাংলা সাহিত্যের যুগ বিভাগ আছে। প্রাথমিক যুগ, তারপরে হচ্ছে মধ্যযুগ, হ্যাঁ, তারপরে আধুনিক যুগ। হ্যাঁ, এই যুগগুলোর মধ্যে মধ্যযুগের একটা কাব্য হচ্ছে মঙ্গল কাব্য। আচ্ছা, এইটা বলে আলাউদ্দিন হোসেন শাহের গড়ে সোনা মসজিদ নির্মাণ করেন, বড় মসজিদ। হ্যাঁ, গড়ে সোনা মসজিদ, বড় মসজিদ, বড় সোনা মসজিদ, বারোদুয়ারি মসজিদ, এই মসজিদগুলো, মাদ্রাসা, তোরণ, এগুলো নির্মাণ করেছেন। তো এগুলো হচ্ছে তার অবদান। ঠিক আছে। শোভন পড়ো, শোভন। আফগান ও মুঘল শক্তির রাজনীতি ও ক্ষমতা বলয়ে বাংলা অঞ্চল, এটা পড়ো। আফগান ও মুঘল শক্তির রাজনীতি ও ক্ষমতা বলয়ে বাংলা অঞ্চল। খেয়াল করে দেখবে বাংলা আচ্ছা, একটু অঞ্চলের থামো নাজা। বৃহৎ একটি অংশে। নাজা, শোভন, শোভন, নাজা বলতে পারবা আমাদের কত পৃষ্ঠা পর্যন্ত আছে পরীক্ষায়, তোমাদের বার্ষিক পরীক্ষায়? স্যার, বার্ষিক পরীক্ষার অধ্যায় মানে পেজ উল্টা পাল্টা অধ্যায় হইতেছে চতুর্থ অধ্যায় আর সপ্তম থেকে দশম অধ্যায় পর্যন্ত। আচ্ছা, এই পেজ কি আছে যেগুলো পড়তেছি? হ্যাঁ, এই অধ্যায় আছে। এই অধ্যায় আছে না? হ্যাঁ। আচ্ছা, না থাকলে বইলো, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা দিবা, তোমাদের বেশি প্যারা দিয়া লাভ নাই। আমি চাচ্ছি যেগুলো নাই এগুলো বাদ দেই হয়তো। ঠিক আছে, আমার বইলো যদি মানে জি যেগুলো না স্যার। থাকে এগুলো তুমি বইলো না। যা সিলেবাস আছে না তোমার কাছে, সিলেবাসটা দেখে আমাকে বইলো। যদি না থাকে তাহলে ওইটা আর পড়বো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পড়ো, শোভন পড়ো। নার্সারি অধ্যায় আছে। হ্যাঁ পড়ো, শোভন পড়ো। আফগান ও মোগল শক্তির রাজনীতি ও ক্ষমতা বলয় বাংলা অঞ্চল। খেয়াল করে দেখবে বাংলা অঞ্চলের বৃহৎ একটি অংশে যেসব শাসনকর্তা শাসন করেছেন তাদের প্রায় সকলেই ছিলেন আরব ও পারস্যের ইসলাম ধর্ম ও সংস্কৃতির অনুসারী অভিজাত মুসলমান। এরা একদিকে নিজেদের মধ্যে ক্ষমতায় দ্বন্দ্বে লিপ্ত ছিলেন, অন্যদিকে দিল্লির মুসলমান শাসকদের বিরুদ্ধে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে নিজেদের শাসন ক্ষমতা ধরে রেখেছিলেন। ক্ষমতার এই টানাপোড়েনে বাংলা অঞ্চলের সাধারণ মানুষের যে কোনো ভূমিকা ছিল না তা বলাই বাহুল্য। দিল্লিতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর দিল্লি সিংহাসন নিয়ে আফগান শাসক শের শাহ সুর এবং মোগল শাসক হুমায়ুনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের ঢেউ এসে বাংলা সিংহাসনে লাগে। শের শাহ এবং হুমায়ুন উভয় কিছুকালের জন্য আঞ্চলিক বাংলা প্রধান অংশে প্রতিষ্ঠিত তৎকালীন রাজধানী গৌড় নিয়ন্ত্রণে রাখেন। হুমায়ুন দিল্লির সাম্রাজ্য থেকে বিতাড়িত করে শের শাহ বাংলাকে দিল্লির অধীন নিয়ে যান। শের শাহ ছিলেন আফগান বংশোদ্ভূত শাসক। সেই শাহের সূত্র ধরে বাংলার শাসন ক্ষমতা কিছুদিনের জন্য আফগানদের হাতে চলে যায়। দিল্লিতে মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠা হলেও বাংলায় আফগান শাসক সুলাইমান পরবানী এবং দাউদ পরবানীর শাসন চলতে থাকে।
1956 সালে সম্রাট আকবর কর্তৃক প্রেরিত মোগল সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয়। এই যুদ্ধে দাউদ কোরবানি পরাজিত ও নিহত হন। বাংলা মোগল শক্তির রাজনীতি ও শাসন সম্প্রসারণের সূত্রপাত ঘটে। আফগান শাসক দাউদ কোরবানিকে পরাজিত করার পর মোগল শাসকরা বাংলায় শাসন করার জন্য সুবাদার প্রেরণ করেন, কিন্তু সুবাদারের পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলার দক্ষিণ পূর্ব অংশের কয়েকজন শক্তিশালী জমিদার। এই জমিদাররা সংঘবদ্ধ হয়ে মোগল সুবাদারদের বাধা প্রদান করেন এবং স্বাধীনভাবে নিজ নিজ জমিদারি এলাকা শাসন করতে থাকেন। ইতিহাসে এই জমিদারগণ 12 ভূঁইয়া নামে পরিচিত। 12 ভূঁইয়াদের নেতা ছিলেন সোনারগাঁও জমিদার ইশাক খান এবং তার পুত্র মুসা খান। ঈসা খানের মৃত্যু হিসেবে মোগল বিরোধী যুদ্ধ। আরো যেসব জমিদার যুক্ত ছিলেন তার মধ্যে সোনাই চাঁদ রায় ও কেদার রায় বড়ুয়ার জমিদার বাহাদুর গাজী শ্রীপুরের লক্ষণ মানিকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মোগল শাসক জাহাঙ্গীরের সময় বাংলায় সুবাদার নিযুক্ত হন ইসলাম খান। ইসলাম খান প্রথমে মুসা খানকে পরাজিত করেন, এরপর অন্য জমিদারদের সঙ্গে ক্ষমতা স্থাপন করেন। এভাবে তিনি বাংলা অঞ্চলের বিরাট একটি অংশকে মোগল শক্তি নিয়ন্ত্রণে নিয়ে যান। মোগল সুবাদার ইসলাম খানের প্রথম 1610 সালে সুবা বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন ঢাকায় এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর। আচ্ছা নাজহা, ঢাকার প্রথম রাজধানীর নাম কি? জাহাঙ্গীরনগর। হ্যাঁ, এটা ছিল 1610 সালে প্রথম রাজধানী। ঢাকার রাজধানী অনেকবার চেঞ্জ হয়েছে। 1610 সালে হয়েছে, তারপরে হচ্ছে তোমার আরো 1947 সালের পরে হয়েছে। এভাবে চেঞ্জ হয়েছে অনেকবার ঢাকার রাজধানী, বুঝেছো? 4-5 বার চেঞ্জ হয়েছে। তো এই যে রাজধানী প্রতিষ্ঠিত হয়েছে, প্রথম রাজধানী ছিল জাহাঙ্গীরনগর। ঢাকার রাজধানী ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে না? Yes, sir. হ্যাঁ। আচ্ছা, এর এর আগে দেখো, এখানে যে বলেছে যে বাংলা যারা আসলে শাসক ছিল, দিল্লি সাম্রাজ্যের শাসক ছিল, দিল্লি কেন্দ্রিক, আসলে মূল সাম্রাজ্য ছিল দিল্লি কেন্দ্রিক, দিল্লি ছিল মূল। হ্যাঁ, আমরা বলি না কথায় কথায় দিল্লি বহুদূর, তুমি বলনি শোভন? দিল্লি বহুদূর বলনি? দিল্লি ছিল বাংলার, মানে বাংলা বলতে মূল কেন্দ্র ছিল দিল্লি। দিল্লি থেকে এখানে মানে অঞ্চলগুলা ছিল, এই যে বাংলা অঞ্চলে দিল্লি কেন্দ্রিক, দিল্লির শাসকগণেই মানে পাঠাতো, তাদের প্রতিনিধি পাঠাতো এই অঞ্চলে। তো এখানে বলেছে যে এই অঞ্চলে ওই যে দিল্লি শাসক ক্ষমতা নিয়ে মূলত আফগান এবং মোগলরা দুই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। শেরশাহ এবং মুঘল শাসক হুমায়ুনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এটার ঢেউটা লাগছে বাংলা এসেও লাগছে, মানে এটা সমস্যাটা বাংলায়ও সমস্যা হয়েছিল। তো এখানে বলেছে যে এখানে আফগান শাসক দাউদ করণীকে পরাজিত করে মুঘল সম্রাটরা বাংলা শাসন করার জন্য সুবেদার প্রেরণ করেন। আফগান শাসক ছিল দাউদ করণী, এখানে বাংলা মুঘল সম্রাটরা বাংলা শাসন করার জন্য সুবেদার প্রেরণ করেন। সুবেদার মানে তাদের প্রতিষ্ঠিত, মানে তাদের প্রেরিত একজন শাসকেরই। হ্যাঁ, সুবেদার পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলা দক্ষিণ অঞ্চলের শক্তিশালী জমিদাররা। শক্তিশালী জমিদার বলতে এখানে 12 ভূঁইয়াদের কথা বলা হয়েছে। 12 দিয়ার মধ্যে ছিল ওই যে সোনারগাঁ গিয়েছো না? শোভন তো যাও নাই, সোনারগাঁ গেছো? No, sir. হ্যাঁ, যাইবা, সোনারগাঁ ঘুরে আসবা, সোনারগাঁ কাছেই আমাদের ঢাকা থেকে। আচ্ছা, ইসা খা, মুসা খা, এরা ছিল, বুঝছো? এই নাজা, এদের নাম দেখছো না? সোনারগাঁয়ে ইসা খা, মুসা খা দেখছো? জি স্যার। সোনারগাঁয়ে এদের নাম আছে। আচ্ছা, এই ইসা খা, মুসা খা এরা কিন্তু এইখানে এই অঞ্চলে খুব প্রভাবশালী ছিল। তো এরা কিন্তু ওই যারা দিল্লি থেকে যাদেরকে পাঠাইছে, হ্যাঁ, এদেরকে সুবিধা করতে দেয় নাই। এটা বলেছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলার সুবেদার নিযুক্ত ইসলাম খাঁ। এরপরে আসছে বাংলার সুবেদার ইসলাম খাঁ। ইসলাম খাঁ তো নাম শুনছো, এই যে ঢাকার পুরান ঢাকায় কিন্তু ইসলাম খাঁ নাম আছে এদিকে। হ্যাঁ, ইসলাম খাঁ এখানে মুসা খাঁকে পরাজিত করেন, ইসলাম খাঁ আসছিল। তো ইসলাম খাঁর এখানে ইয়ে আছে,
এই 1610 সালে এই যে রাজধানী প্রতিষ্ঠা করছেন ইসলাম খাই, হ্যাঁ, এই অঞ্চলে। আচ্ছা, এই বিষয়টাই এখানে আলোকপাত করেছে। আচ্ছা, নাজা এটা পড়ো, বাংলা অঞ্চলের সুবেদারি ও নবাব শাসন প্রতিষ্ঠা, নবাবী শাসন প্রতিষ্ঠা, এটা পড়ো। নাজা। জি স্যার। হ্যাঁ পড়ো, বাংলা অঞ্চলের সুবাদারি ও নবাবী শাসন প্রতিষ্ঠা, এটা পড়ো। বাংলা অঞ্চলের সুবাদারি ও নবাবী শাসন প্রতিষ্ঠা। তোমরা সকলে জানো যে মুঘল শাসকগণ তাদের অধীনস্থ প্রদেশগুলোর নাম দিয়েছিলেন সুবা। প্রতিটা সুবায় শাসন কাজ পরিচালনার জন্য একজন করে সুবাদার নিয়োগ করতেন তারা। শাহ সুজা, জুমলা এবং শায়েস্তা খান ছিলেন বাংলার উল্লেখযোগ্য সুবাদার। কথিত আছে যে শায়েস্তা খানের সময় বাংলার 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এই ধরনের সাধারণীকরণ তথ্য সম্পর্কে আরো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নানান উৎসকে সমালোচনামূলক অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষা করে তবে এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বাংলার মানুষের প্রধান পেশা ছিল কৃষি, প্রধান শস্য ছিল ধান। বাংলার কৃষকেরা দিনরাত খেটে যে ফসল ফলাতো তার ন্যায্য মূল্য পেতেন কি না তা নিয়ে এখন তাই প্রশ্ন উপস্থাপন করা হয়। তবে বাংলার সুবাদাররা যে এখান থেকে প্রচুর পরিমাণে রাজস্ব ও উপঢৌকন দিল্লিতে পাঠাতেন তা বিভিন্ন উৎস থেকে জানা যায়। মুঘল শাসকদের যে অগাধ জৌলুস আর বিলাসী জীবনের গল্প শোনা যায়, সেই বিলাসিতার পেছনে বাংলার খেটে খাওয়া মানুষদের উৎপাদিত ফসল, শ্রম ও ঘামের দাগ থাকলেও তার মূল্যায়ন কি কেউ করেছেন? 1700 সালে বাংলার ক্ষমতায় আসেন মুর্শিদ কুলি খান। তিনি কেন্দ্রীয় সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ প্রায় স্বাধীনভাবেই বাংলার শাসন কাজ পরিচালনা শুরু করেন। নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকে শুরু করে বাংলার নবাবী শাসনকাল। সুবাদারি শাসনের আগে থেকে বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন এবং বাণিজ্য তৎপরতা শুরু হয়। কলকাতা, চুরুচা, চন্দননগর, হুগলি, চট্টগ্রাম, সাতগাঁও প্রভৃতি এলাকা ইংরেজ, ওয়ালন্দাজ, তিনেমার, পর্তুগিজ, ফরাসি বণিকদের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। বাণিজ্য কেন্দ্র নির্মাণের পাশাপাশি তাদের অনেকে বাংলায় লুণ্ঠন কাজও পরিচালনা করতেন। এসব অতৎপরতার কারণে সুবাদার এবং নবাবদের সঙ্গে বিভিন্ন সময় পর্তুগিজ, ফার্সি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের দ্বন্দ্ব শুরু হয়। বাইরে বাইরে বণিকদের পাশাপাশি বাংলার অভ্যন্তরেও নবাবী শাসনের আসন দখলে নিয়ে অভিজাতদের মধ্যে বিবাদ চলছিল। এরও বহুমুখী বিবাদের ফল হিসেবে 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতায় আসীন হয়। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো, এখানে বাংলা অঞ্চলের সুবেদারি নবাবী শাসন প্রতিষ্ঠার বিষয়টা আলোচনা হয়েছে। তো বলেছে যে বাংলা অঞ্চলে সুবেদারি মানে সুবা হচ্ছে যে অধীনস্থ প্রদেশগুলি, যেমন ধরো বাংলা একটা প্রদেশ ছিল, হ্যাঁ, বঙ্গপ্রদেশ। এই প্রদেশগুলো বাংলার মধ্যে আসলে কয়েকটা ভাগ ছিল, যেমন চট্টগ্রাম অঞ্চল নিয়ে একটা ছিল, ঢাকার এই অঞ্চলটা নিয়ে একটা ছিল। এগুলো প্রদেশ আকারে এরা ভাগ করেছিল। তো এখানে সুবেদার নিযুক্ত করেছিল তারা, কারা? আহ বাংলা অঞ্চলে সুবেদারি নিযুক্ত করেছিল তারা, শাসকরা, মুঘল শাসকরা। তো সুবেদারি নিযুক্ত করেছিল। হুম, হুম।
হ্যাঁ, নাজা, হ্যালো। জি স্যার। আমার একটা কল আসতেছিল। আচ্ছা, তো এখানে মানে এই বিষয়টা বলেছে যে আহ, সর্বশেষ যে তোমার পলাশী যুদ্ধ হয়েছিল, পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। কাদের সাথে? ইংরেজদের সাথে। হ্যাঁ, এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সাল থেকে এখানে রাজত্ব করেছিল। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছাড়াও অনেকগুলো কোম্পানি এসেছিল। হ্যাঁ, আহ এখানে তোমার ডাচ এসেছিল, ওলন্দাজ এসেছিল, ওই যে ইউরোপীয় বণিকদের কয়েকটা এসেছিল। ইউরোপীয় বণিকগণ আগমন করেছিল এখানে। ইউরোপীয় বণিকগণ, ইউরোপের দেশ ডাচ, ওলন্দাজ, হ্যাঁ, আরো কয়েকটা গোত্র এসেছিল। ফরাসি, ফ্রান্স, এরাও এসেছিল। হ্যাঁ, দিনেমার, এরা এসেছিল। এরা ব্যবসা কুটির গঠন করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা করেছিল ইংরেজরা। ইংরেজরা কি করেছিল? ওরা তাদের অল্প কিছু সৈন্য নিয়ে ইংরেজ পলাশী যুদ্ধে, মানে পলাশীর যে ইতে আহ আক্রমণ করেছিল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। তারা অতর্কিত হামলা করেছিল, অতর্কিত ভাবে। হ্যাঁ, ওরা খুব চালু ছিল ইংরেজরা। অতর্কিত ভাবে হামলা করে বাংলা সাম্রাজ্য নিয়ে নিয়ে ফেলেছে। এরপরে তারা, ইংরেজরা শাসন করেছে 100 কত বছর, বলতে পারবা শোভন? ইংরেজরা কত বছর শাসন করছে? 190 বছর শাসন করেছে। বুঝতে পেরেছো? এই শাসন শোষণ করার পরে, এরপরে আমরা পাকিস্তান আসে। পাকিস্তানের পরে আবার পাকিস্তান শাসন করেছে 24 বছর। এরপরে বাংলাদেশ হয়েছে। হ্যাঁ, মানে সরি, এরপরে ভারতীয় উপমহাদেশ এসেছে। ভারতীয় উপমহাদেশ ছিল কত বছর? হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের এখানে পাকিস্তান এবং ভারত দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল। হ্যাঁ, তো পরে এটা ভাগ হয়ে যাওয়ার পরে, এরপরে পাকিস্তান, ভারতীয় উপমহাদেশে আমরা কতদিন ছিলাম। এরপরে আবার আমরা ভাগ হয়ে গেছিলাম 1947 সালে। 47 সালে ভাগ হয়ে গেছি। আবার 1971 47 সালের পরে 24 বছর ছিলাম পাকিস্তানের সাথে। 1971 সালে আবার ভাগ হয়েছি। এই বিষয়টা এসেছে। আচ্ছা, আমরা আসবো এখানে। এরপরে কি লিখছে? শোভন, পড়ো তো একটু। শোভন, শোষিত আচ্ছা। মানুষেরা ধীরে ধীরে নিজেদের অধিকার বিষয়ে সচেতন হয়েছে এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলেছে। এই সময়ে ব্যাপকভাবে রাজশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে কখনো অস্ত্র হাতে, আবার কখনো অস্ত্র ছাড়া লড়াই করতে দেখা যায়। ধীরে ধীরে মানুষের মধ্যে পাশ্চাত্য দ্বারা শিক্ষার বিস্তার ঘটে। কতিপয় দেশীয় এবং ইউরোপীয় সমাজ সংস্কার ও কুসংস্কার, গোঁড়ামি গোঁড়ামি মুক্তি, নতুন সমাজ নির্মাণে ব্রত হন। এর ফলে মানুষের মধ্যে সার্বিক শিক্ষা ও অধিকার সচেতনতার বোধ আরো প্রবল হয়। নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন ও সশস্ত্র প্রতিরোধ বিপ্লবী আন্দোলনের দুই ধারাতে এই ওখান এখানে মানুষের রাজনৈতিক জাগরণ ঘটে। ধারাবাহিক আন্দোলন, বিপ্লব, মিছিল এবং রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলা অঞ্চলের মানুষ একসময় সত্যিকার অর্থে শোষণ মুক্ত সমাজ ও নির্মাণে রাজনৈতিক সাফল্য অর্জনের পথে এগিয়ে যায়। আচ্ছা, এইটা বলেছে যে শোষিত মানুষের ধীরে ধীরে অধিকার সচেতন হয়েছে। পরে ইংরেজদের বিরুদ্ধে সবাই যুদ্ধ করেছে, ঝাঁপিয়ে পড়েছে ইংরেজদের বিরুদ্ধে। তো ইংরেজদের পূর্বে ঝাঁপিয়ে পড়ার পরে, যুদ্ধ করার পরেই আমরা কি, তোমরা এই প্রথম ইংরেজদের তাড়িয়েছিলাম আমরা ভারতীয় উপমহাদেশে। এটা কি সংগ্রামের মাধ্যমে হয়েছে? এমনি এমনি হয় না। ইংরেজরা এমনি এমনি চলে যায় না। বুঝতে বুঝতে পেরেছো? এখানে অনেকগুলো ইংরেজদের মধ্যে তো রয়েছে। এমনি 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 কাউকে তাড়ানো যায় না। শেখ হাসিনা কি তাড়াইতে পারছো এমনি এমনি তোমরা? না, যা। ও স্যার, না স্যার। এমনি এমনি হয় নাই, কতগুলো জীবন গেছে। হ্যাঁ, এভাবে ইংরেজদেরকে তাড়াইছে। এরপরে হচ্ছে তোমার গেল কিভাবে, এরপরে আসছে তোমার এই যে পাকিস্তানিদের উপর তো যুদ্ধ করা লাগছে, যুদ্ধ করে তাড়াইছি। এরপরে আইলো এই যে শেখ হাসিনার স্বৈরা শাসন ছিল। এরশাদের আমলে বলে স্বৈরা শাসন, এর চেয়ে বেশি ছিল শেখ হাসিনার আমলে।
এরশাদের আমলে এত মানুষ মারা যায় না, কিছু মানুষ, অল্প কিছু মানুষ মারা গেছে। আচ্ছা, এটা গেল ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ। আচ্ছা, এটা বলো। না ঝা, ফকির সন্ন্যাসী বিদ্রোহ পড়ো না ঝা। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির সন্ন্যাসীরা সাধারণত খানকাহ সহ এবং আখড়ায় বসবাস করতেন। কোম্পানির শাসকগণ এমন কিছু আইন করে যার ফলে ফকির সন্ন্যাসীদের স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয়। এর ফলে উভয় সম্প্রদায়ের মানুষেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ফকির মজনু শাহের নেতৃত্বে 1760 হতে 1786 সাল পর্যন্ত বাংলার ফকির সন্ন্যাসীরা কোম্পানি শাসনের বিরুদ্ধে জোরদার আন্দোলন পরিচালনা করেন। সন্ন্যাসীদের পক্ষ থেকে ভবানী পাঠক নামে একজন ব্রাহ্মণ মজনু শাহের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানা যায়। মজনু শাহের সঙ্গে এই আন্দোলনে বাংলার সাধারণ প্রজাগণও যুক্ত ছিলেন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ পূর্ণাঙ্গ রূপ নেয় 1763 সালে। তাদের প্রধান লক্ষ্য ছিল ইংরেজ সরকারের বাণিজ্য কুঠিগুলো বর্শা, তরবারি, বল্লম, বন্দুক, অগ্নি নিক্ষেপক যন্ত্র, কামান প্রভৃতি অস্ত্রে সজ্জিত হয়ে বিদ্রোহরা রংপুর, দিনাজপুর, রাজশাহী, ঢাকা, পটনা, কোচবিহার, কুমিল্লা, চট্টগ্রাম এলাকার বিভিন্ন ইংরেজ কুঠিতে আক্রমণ পরিচালনা করে লুণ্ঠন করতেন। যুদ্ধ সৈন্যদের খাদ্য, গোলাবারুদ ও রসদ বহনের জন্য মজনু শাহ উট এবং ঘোড়া ব্যবহার করতেন। সুপরিকল্পিতভাবে পরিচালিত এক একটি যুদ্ধে 5 থেকে 50 হাজার ফকির সন্ন্যাসী যোদ্ধা যোগ দিতেন বলে জানা যায়। এর মধ্যে সাধারণ কৃষক আর প্রজাগণও ছিলেন। ফকির সন্ন্যাসীদের সঙ্গে যুদ্ধ করতে এসে ইংরেজ কুমিল্লা সহ অনেক সৈনিকের মৃত্যু হয়। মজনু শাহের মৃত্যুর পর উম, মুসা শাহ, পরাগল শাহ, কৃপানাথ শ্রীনিবাস প্রমুখ ফকির ও সন্ন্যাসী নেতা আরো বহুদিন এই আন্দোলনে নেতৃত্ব দেন। তারপর সি। আচ্ছা, ফকির সন্ন্যাসী বিদ্রোহে এখানে কতগুলো আহ নাম উল্লেখযোগ্য, সেগুলো হচ্ছে যে মজনু শাহ, হুম, তারপরে হচ্ছে ছিল, হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার, মানে ফকির, সরি, প্রীতিলতা তো অন্য আন্দোলন ছিল। ফকির মজনু শাহের এই আন্দোলনগুলোতে এরা খুব অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ফকিররা। ফকিরদের আন্দোলনটা হয়েছিল 1760 থেকে 1786 সাল পর্যন্ত। তো এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আসলে ইংরেজদের বিরুদ্ধে ছিল, ফকিররা আন্দোলন করেছিল। এখানে তারা এই যে অস্ত্রগুলো ব্যবহার করে, বর্শা, তরবারি, বল্লম, বন্দুক, আগ্নেয়গিরি, এই অস্ত্রগুলো ব্যবহার করেছে। আর এই আন্দোলনগুলো হয়েছিল রংপুর, দিনাজপুর, রাজশাহী, ঢাকা, কোচবিহার, কুমিল্লা, এই সব অঞ্চলে। এই এগুলোর ইংরেজদের কুঠিতে আক্রমণ করেছিল তারা। হ্যাঁ, এখানে সুপরিকল্পিত ভাবে যুদ্ধে 5 থেকে 50 হাজার ফকির সন্ন্যাসী যোদ্ধা যোগ দিতে বলে জিতেন বলে জানা যায়। সুপরিকল্পিতভাবে ফকির এবং সন্ন্যাসীরা 5 থেকে তোমার 50 হাজার সুপরিকল্পিত ভাবে মানে যুদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে। তো কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো একে ফকিরা তো আসলে লাঠি ছোটা ছিল, তোমাদের যেমন লাঠি ছোটা ছিল আসলে, এদের তো আর এত অস্ত্র ছিল না। বুঝতে পেরেছ? এই সময় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ফকিররা, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই সময়টাতে। আচ্ছা, এখন ছিয়াত্তরের মনন্তর একটা বাংলার ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা। সাজা শোভন, এটা পড়ো তো, ছিয়াত্তরের মনন্তর। 76-এ মন্বন্তর। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থ ও সম্পদ লুটপাটের শিকার হয় বাংলার সাধারণ মানুষ। ইতিপূর্বে যে কোনো ধরনের দুর্যোগ, অনাবৃষ্টি বা প্লাবনের সময় বাংলায় স্থানীয় জমিদার ও শাসকগণ প্রজাদের খাজনা মকুব সহ নানা সুবিধা দিয়ে থাকতেন। হুম। মহেস্থান ব্রাকলিপিতে আমরা দেখেছি প্রাচীনকালে দুর্যোগের সময় প্রজাদের সহায়তার জন্য কেন্দ্রীয় রাজ্য থেকে খাদ্যশস্য ও অর্থ সংরক্ষণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। কিন্তু রবার্ট ক্লাইভ পরিচালিত কোম্পানির শতকরা অনাবৃষ্টির কারণে কৃষকেরা ফসল ফলাতে পারেননি।
জেনে পূর্ব বছর পূর্ণমাত্রা রাজস্ব আদায় করে, পরের বছর আবারও অনাবৃষ্টির কারণে ফসল খুবই কম হয়। যেটুকু শস্য উৎপন্ন হয়েছিল তাও রাজস্ব বাবদ কোম্পানির লোকেরা নিয়ে যায়। মানুষের জন্য দান বা রাজস্ব মকুবের কোনো ব্যবস্থা রাখে না। এর ফলে দেশ জুড়ে বিভি বিভীষিকাময় দুর্ভিক্ষ দেখা দেয়। ইংরেজি 1770 সালে এবং বাংলা 1176 বঙ্গাব্দে সংঘটিত এই দুর্ভিক্ষে বাংলায় এক তৃতীয়াংশ মানুষ খাদ্যের অভাবে মারা যায়। বাংলায় 1176 বঙ্গাব্দে সংঘটিত এই দুর্ভিক্ষ ইতিহাসে 76 এর মন্বন্তর নামে পরিচিত। আচ্ছা, হ্যাঁ। নাজা, তাহলে 76-এর মনন্তরটা কি বলতে বুঝছো নাজা? বলো তো। জি স্যার। হ্যাঁ, বলো। কি 76-এর মনন্তরটা কি? আম, ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি মানে কোম্পানির অর্থ সম্পদ লুটপাটের শিকার হয়েছিল বাংলার সাধারণ মানুষ, যেখানে আগে দুর্যোগের সময় এই স্থানীয় জমিদার শাসকগণ বিভিন্ন মানে সুবিধা দিয়ে থাকতেন, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কোনো রকম সুবিধা দেয় না। যে বছর অনেক বৃষ্টির কারণে ফসল অনেক কম হয়, কিন্তু এটা জানার সত্ত্বেও তারা আগের বছরের মানে পূর্ণ মাত্রায় রাজস্ব আদায় করে। পরের বছর বৃষ্টির কারণে ফলন আরো কম হয়, কিন্তু যতটুকু হয় তারা অতটুকু রাজস্ব বাবদ হিসেবে নিয়ে যায়। আর এইভাবে মানে এটারই একটা 76-এর দুর্ভিক্ষ সৃষ্টি মনোনয়ন। হয়, একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, একটা নীল বিদ্রোহ আছে, আজকে পড়তে পারবো? আচ্ছা, ঠিক, নীল বিদ্রোহটা পড়ো না, যা। নীলকর বিদ্রোহ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক ও রায়তদের জীবনে যে চরম দুর্দশা নিয়ে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হলো নীল চাষ। ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ে রং করার জন্য নীলের দরকার হতো। ইউরোপে নীলের দাম ও চাহিদা ছিল প্রচুর। বাংলার কৃষকদের দিয়ে নীল চাষ করিয়ে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনে নীল নকশা করে কোম্পানির সরকার। বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো তারা নীল চাষ করার জন্য দাগিয়ে দিতে থাকে। জোর করে কৃষকদের হাতে চাষের খরচ বাবদ কিছু অর্থ তুলে দেয়। একে বলা হতো দাদন। এই দাদনের টাকা সুদ সমেত আদায় করে নিত নীল সংগ্রহের মাধ্যমে। কৃষকেরা বছরের পর বছর নীল চাষ করেও জোর করে ধরিয়ে দেওয়া দাদনের ঋণ থেকে মুক্তি পেতেন না। কোনো কৃষক নীল চাষ করতে না চাইলে ইংরেজ কুঠিয়ালারা তাকে কাছারি বাড়িতে ধরে নিয়ে ভয়ঙ্কর রকমের নিপীড়ন করত। বাংলার কৃষকদের সবচেয়ে উর্বর জমিগুলোতে খাদ্যশস্য পরিবর্তে নীল চাষ হতে থাকে। সাধারণ কৃষকেরা অপরিময় দুঃখ দুর্দশায় পতিত হন। একসময় বাধ্য হয়ে তারা বিদ্রোহ শুরু করেন। নীল চাষের বিদ্রোহ সংগঠিত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহ ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। 1850 সালের পর থেকে তৎকালীন ফরিদপুর, যশোর, মুর্শিদাবাদ, ঢাকা, পাবনা, রাজশাহী, নদিয়া এলাকায় কৃষকেরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিলেন। পত্রপত্রিকায় নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে। যশোরে নীল বিদ্রোহের নেতা ছিলেন ননী মাধব ও বেনি মাধব। হুগলিতে বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার, নদিয়ায় বিশ্বচরণ বিশ্বাস ও দিগমোহর বিশ্বাস। শেষ পর্যন্ত কৃষকদের জয় হয়। ব্রিটিশ সরকার এই তীব্র আন্দোলনের মুখে নতুন একটি আইন করে জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করানোর প্রক্রিয়াকে সেই আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শোভন, বলতে পারবা যে নীল বিদ্রোহটা আসলে কি ছিল? ইয়েস স্যার। কি ছিল নীল বিদ্রোহ, বলো। ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ে রং করার জন্য নীলের দরকার হতো। ইউরোপে নীলের দাম ও চাহিদা ছিল প্রচুর। বাংলা কৃষকদের দিয়ে এটা চাষ করা হতো। যে চাষ করতো না তাকে নীল চাষ করার জন্য বাংলা কৃষকদের হাতে টাকা ধরিয়ে দেওয়া হতো। যে এটা চাষ করতো না তাকে একটা ঘরে নিয়ে যাওয়ার শাস্তি দেওয়া হতো। হ্যাঁ, ঠিক আছে। তো এই মানে এই জন্য বাধ্য করা হতো, নীল চাষে বাধ্য করা হতো। কিন্তু কৃষকরা আসলে, বাংলার কৃষি জমি ছিল উর্বর ছিল, আর খাদ্যের পরিবর্তে নীল চাষ করা হতো। নীল যে চাষ করতো, এই নীলগুলো ওরা নিয়ে যেত, নিয়ে বিদেশে নিয়ে যেত এর। হ্যাঁ। তো আর এইভাবে মানে খাদ্যের পরিবর্তে করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হইতো। ঠিক আছে। তো
এরা কৃষকরা হচ্ছে এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। আর এই বিদ্রোহটাই হচ্ছে নীল বিদ্রোহ নামে পরিচিত হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা তো আজকে অনেক কিছুই শিখলাম। এগুলো কিন্তু দরকারি আমাদের তোমাদের জন্য। ইতিহাস তো জানতে হবে, ইতিহাস এটা হলো একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাস গুলো তোমরা পড়েছো। বুঝতে পেরেছো নাজহা? জি স্যার। হ্যাঁ, এগুলা কিন্তু তোমরা আমরা যে পড়েছিলাম আসলে তোমরা তোমরা এগুলা থেকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আমাদের দেশে কি হয়েছে, কিভাবে বাংলাদেশ রইলো, কিভাবে বাংলাদেশের আগে কি হয়েছে, এই বিষয়গুলো আমাদের জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলো না থাকলে তুমি মানে এটা সম্পর্কে কোনোদিন কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না। ইতিহাস ভালো না জানলে তুমি কথাও বলতে পারবা না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা হবে। তো তোমরা তোমাদের যে ইয়েটা রাখবা নাজা, তোমার যে জি পরীক্ষার যে স্যার। কোন কোন বিষয়গুলো আছে, কোন কোন বিষয় নাই, এগুলো আমাকে একটা রিমাইন্ডারে রাখবা। কারণ হচ্ছে এই অনুযায়ী তো তোমার পড়তে হবে বার্ষিক পরীক্ষার আগে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ভালো থাকো শোভন, নাজা। আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।